গল্প বলার ঠেকমা নেই, গালে গপ্প ভালো লাগার রেশমা নেই, গালে গপ্প চেনা পাচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে, গাল গপ্প গাল গপ্প গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প গালগপ্পে এখনকার গপ্প পালা বদলের পালা। রচনা অভিষেক টিটো চৌধুরী, আবহ সুকমল মুখার্জি, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন পালা বদলের পালা। আবারও ঘটল সেই একই ঘটনা। আর একবার গুমসানো কালো মেঘের মতন সেই অভিশাপের আতঙ্ক ঘনিয়ে এলো ওই 3টি গ্রামের আকাশে। আরও একবার গ্রামের প্রতিটা পরিবারের বুকে পাথর হয়ে চেপে বসল চাপ চাপ আশঙ্কা। আর আতঙ্কের দাবদাহে রক্তশূন্য হয়ে যেতে যেতেও প্রতিবারের মতো এবারেও কেউ কেউ নিজের ঘোষিত বা অঘোষিত শত্রুর সর্বনাশের আশায় বুক বেঁধে শুরু করল দিন গোনা। গতবারের ওই মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত এখনো শুকিয়ে তুলতে পারেনি কুসুমবেড়িয়ার মানুষজন। সেবারেও যে কোনো মুহূর্তে ওই চরম ঘটনার মুখোমুখি হবার আতঙ্ক বুকে পুষে রেখেই দিন কেটে যাচ্ছিল কুসুমবেড়িয়া, ডুমুরগাছি, বিজনঘাটা গ্রামের মানুষগুলোর। থমথমে গ্রামের বুকে কোনো চেরা গলার কান্না চাবুকের মতন আছড়ে পড়ার আশঙ্কায় নিজেদের অজান্তেই কান খাড়া করে রেখেছিল ওরা। প্রতি মুহূর্তে কি হয় ভয়ের ঘুণ পোকাদের কুড়ে কুড়ে খাওয়ার যন্ত্রণার মাঝেই অভ্যাস মতো রাঁধছিল, বাড়ছিল, খাচ্ছিল ওরা সবাই। ঠিক সেই অভ্যাসেই প্রতিদিনের মতো হারান মাঝে মাছ নিয়ে বসেছিল বাজারে। হারানের বউ দাওয়ার এক প্রান্তে গুছিয়ে তোলা চিলতে রান্নাঘরে ভাতের হাঁড়ি উনুনে বসিয়ে পেছনের বাগান থেকে তুলে আনা 2টো নধর বেগুন কুটে চলেছিল দ্রুত হাতে। আর ঘণ্টাখানেকের মধ্যেই হারান বাড়ি ফিরে পুকুরে 2টো ডুব দিয়ে এসেই এক পেট আগুন নিয়ে দাওয়ার ওপর থেবড়ে বসে পড়ে হাঁক পাড়বে ভাতের জন্য। ভাত তো প্রায় ফুটেই এসেছে, হাঁড়ির পেটে কচু 2টোও ততক্ষণে নরম হয়ে এসেছে নিশ্চয়ই। কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ডলে শুধু এই দিয়েই 1 থালা ভাত সাপটে দিতে পারে হারান। এবার এই পুঁই ডাঁটার চচ্চড়িটুকু নেমে গেলেই শান্তি। তারপর হারান ফিরে নাইতে গেলে না হয় বেগুন 2টো ভেজে নেবে। গরম গরম বেগুন ভাজা 2টো পাতে পড়লেই কেমন উজ্জ্বল হয়ে উঠবে হারানের মুখ, সেই ভেবেই বেশ খানিকটা পুলক খেলে গেল হারানের বউয়ের বুকে। একটু দূরেই দাওয়ার ওপর খেলা করছিল হারানের বছর 2-এর মেয়েটা। প্রতিদিনের মতোই টলমলো পায়ে হাঁটছিল ফিরছিল দিব্যি। আর দাওয়ার এক কোণে বসে চোখ মুদে ঝিমুচ্ছিল হারানের বউয়ের পোষা বেড়াল মুকুন্দ।
বাজার ফেরত হারানের কুড়িয়ে বাড়িয়ে আনা মাছের তেল কাঁটা পটকার আশায় এভাবেই রোজ বসে থাকে মুকুন্দ। সবই চলছিল রোজকার ছন্দে, কিন্তু সেই দিনটা ছিল ছন্দ পতনের, ছিল ওঁত পেতে থাকা বিপদের আচমকা ঝাঁপিয়ে পড়ার। ততক্ষণে উনুনে টকবগিয়ে উঠেছে পুঁই ডাঁটার চচ্চড়ি, গন্ধ ছেড়েছে খিদে বাড়িয়ে দেওয়ার মতোই। সেই গন্ধের টানেই বোধহয় খেলা ছেড়ে হাঁড়ির দিকে টলমলিয়ে এগিয়ে যাচ্ছিল হারানের মেয়ে। অবশ্য হাঁড়ি অবধি পৌঁছে গেলেও কোনো সমস্যা ছিল না, তার মা তো বসেই রয়েছে সেখানে, দিব্যি দুহাত বাড়িয়ে কোলে টেনে নিত তাকে। কিন্তু তার আগেই কোনো অজ্ঞাত কারণে ঝিমুনি কাটিয়ে তড়াক করে উঠে নিজের চার পায়ে দাঁড়িয়ে শরীরটা টান টান করে নিল মুকুন্দ। তারপরেই একরকম বিনা কারণেই ফ্যাঁস করে থাবা বাড়িয়ে লাফ দিল বাচ্চাটার দিকে, আর বাচ্চাটাও ঘাবড়ে গিয়ে টাল সামলাতে না পেরে ওই ফুট দুয়েক উঁচু দাওয়া থেকে শটান পড়ল গিয়ে নিচের উঠোনে। হ্যাঁ, মাত্র 2 ফুট উঁচু থেকে মাটির উঠোনে পড়াটা ওইটুকু বাচ্চার জন্যেও তেমন বিপজ্জনক নয়, কিন্তু মুশকিলটা হলো পড়ার সময় হারানের মেয়ের মাথাটা ছিল নিচের দিকে। নিজের শিশুকন্যার দেয়ালা শুনতে শুনতেই মট শব্দে ছিটকে আসা ঘাড় ভাঙার আওয়াজটা যেন স্পষ্ট কানে এসে পৌঁছেছিল হারানের বউয়ের। সেদিন যখন উঠোনে পড়ে কাটা পাঁঠার মতন ছটফটিয়ে কাঁদছিল হারান, যখন মেয়ের নিথর শরীরটা কোলে নিয়ে পাথর হয়ে বসেছিল হারানের বউ, আর গ্রামের নিতাই বারুই যখন তার 2 ভাইপোকে সঙ্গে নিয়ে বেশ তরিবৎ করে পিটিয়ে পিটিয়ে মারছিল মুকুন্দকে, সেই সমস্ত দৃশ্যের সামনে চোখের জল ধরে রাখতে পারেনি গ্রামের বেশিরভাগ মানুষই। যদিও নিজের নিজের বিবেককে ফাঁকি দিয়ে স্বস্তির একটা চোরা নিঃশ্বাস এরই মধ্যে চুপি চুপি উস্কে উঠেছিল প্রায় সবার ভেতরেই। যাক বাবা, এবার বেঁচে গেলাম। তাই 4 বছর পর আবার যেদিন ডুমুরগাছির তপন সদর থেকে সাইকেল চালিয়ে ফেরার পথে সরকার বাড়ি থেকে ওই চেরা গলার বাচ্চার কান্নার আওয়াজটা শুনতে পেল, আর নিজের হাড় জিরজিরে সাইকেলটায় ঝড় তুলে গ্রামের চণ্ডীমণ্ডপে এসে তাড়া খাওয়া কুকুরের মতোই জিভ বের করে হাঁপাতে হাঁপাতে খবরটা দিল, তখন স্বাভাবিকভাবেই বুকে কাঁপন ধরল সবার। গ্রামের বয়োজ্যেষ্ঠ দশরথ জ্যাঠা নিজের দায়িত্বে কুসুমবেড়িয়া আর বিজনঘাটায় দুঃসংবাদটা পৌঁছে দিতেই সেই দিন থেকেই আবার এই 3টি গ্রামে শুরু হলো সেই দম বন্ধ করা অপেক্ষার পালা। এবার কে? কেউ কেউ ভাবল এবার কি ও, আবার কেউ কেউ আরো আগ বাড়িয়ে ভেবে বসল এবার নিশ্চয়ই তমুক। এদিকে ডুমুরগাছির নাড়ুর মতো কয়েকজন তো ভগবানের কাছে রীতিমতো আর্জি জানিয়ে রাখল, ঠাকুর এবার যেন ও হয়। খবরটা শুনেছিস? বেশ গম্ভীর গলাতেই পটাকে জিজ্ঞাসা করল নাড়ু। কোন খবর? ও, ওই সরকার বাড়ির। গলা দিয়ে নেমে যাওয়া ঝাঁঝালো তরলের ধাক্কাটা বুকের ভেতর সামলে নিতে নিতেই জানতে চাইল পটা। হ্যাঁ, এছাড়া আবার কি? এবার শালা কার ঘাড়ে কোপ পড়বে কে জানে। হ্যাঁ, ভালো লাগে না মাইরে। ভালো কি আর এমনি এমনি লাগে রে খোকা, ভালো লাগিয়ে নিতে হয়। ঝাপসা হয়ে আসা গলায় কথাগুলো রাতের হাওয়ায় ভাসিয়ে দিল পটা। পেটে মাল পড়লেই পটার খানিক দার্শনিক দার্শনিক ঝোঁক এসে যায়। এই শুরু হলো। তুই তো শালা একটা ধম্মে সার।
বাপ মা তো কবেই বটকে গেছে, বউটাও শালা মরে বেঁচেছে, বাল বাচ্চাও তো হয়নি একটাও। তোর আর কি, যত চাপ তো এই আমাদের মতো আন্ডা বাচ্চাওয়ালা হারাবাতে মালগুলোর। ঝাঁঝালো তরলের গুণে ইতিমধ্যে নাড়ুর জিভের ধারও বেড়ে গেছে কয়েক গুণ। চাপ নিয়ে কোনো উপায় করতে পারবি? কেউ পেরেছে এতকাল? হ্যাঁ, আমার তো এই 30 বছরের জীবনে তিনবার একই কেস দেখলাম। বাবার মুখেও শুনেছি, সেও নাকি 4বার না 5বার, মনে নেই, ঠিক মনে নেই। না বলা বাকি কথাটুকুও দেশি মদের সঙ্গে পেটে চালান করে দিল পটা। আর সেই অসম্পূর্ণ কথার বাকি অংশটুকু বাংময় করে তোলার তাগিদেই যেন একটা শেয়াল ডেকে উঠল অনতি দূরে। আমাদের টানছে দেখো, যেন লাখ টাকার লড়াই লেগেছে, নয়তো কোনো আবার এই ডবকা মেয়ে ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছে। 3টে গ্রাম শুধু সবার সাথে এখন মাথার গায়ে কুকুর পাগল দশা। মাঝে মাঝে ভাবি, সারা এখানকার পার তুলে চলে যায়, তবে যদি এই কপাল থেকে ঝঞ্ঝাট কাটে। নতুন করে ভরে ওঠা গ্লাসের তরলের মতোই নাড়ুর গলায়ও বুড়বুড়ি কাটে এক ঝাঁক হতাশা। পালিয়ে যাবিটা কোথায়? হ্যাঁ, আমাদের ওই দিলুর কথা ভুলে গেলি? হ্যাঁ, ও শালা তো তাক বুঝে কালটি মারলো কলকাতায়। তারপর কি ঘটলো মনে আছে? ঠিক ওই সময় 2 দিনের জ্বরে ওর বাপটা মরল। আর সেই খবর পেয়ে গ্রামে ফিরতে না ফিরতে বউটা পটল তুললো সাপের কামড়ে। শোনো বাপধন, যেখানেই যাই না কেন আমাদের শালা মুক্তি নেই। এই পাপের ভার মাথায় নিয়েই আমাদের। এই শালা, এই তোর বেকার বক বক বন্ধ করতো। কার বাপ শালা? কিসের বাপ? রীতিমতো তেড়িয়া মেজাজেই কথাগুলো উগড়ে দিল নাড়ু। এবারে কিন্তু আর কোনো উত্তর জোগালো না পটার মুখে। ঠিকই তো, তাদের কিসের পাপ? কে কোন তান্ত্রিক ধরে ওইসব ভুজুং ভাজুং শিখে আসবে আর তার দায় পড়বে গ্রামের মানুষগুলোর ঘাড়ে? এ আবার কোথাকার নিয়ম? তবে পাপের ভাগী না হলেও দায়িত্বের ভাগী তো ছিলই এই 3 গাঁয়ের মানুষ। সেদিন যদি সে প্রায় 100 বছর আগের ঘটনা। না, ঘটনা নয়, রীতিমতো গায়ে কাঁটা দেওয়া দুর্ঘটনা যাকে বলে। তখন এই কুসুমবেড়িয়া, ডুমুরগাছি আর বিজনঘাটা নিয়ে ছিল একটাই মহাল, সরকারদের মহাল। জাঁদরেল জমিদার রাজবল্লভ সরকারের জমিদারি। তো সেই রাজবল্লভের তখনই বয়স 50 ছাড়িয়েছে। টুকটুক করে জমিদারি বুঝে নিতে শুরু করেছে মেজ ছেলে শ্যামবল্লভ, ছোট ছেলে কৃষ্ণবল্লভ, সেই সময় যাকে বলে নেহাতি নাবালক। সেই সময় হঠাৎ বাড়ি ফিরে এলো বছর 3 আগেই ওলা ওঠায় বউ হারিয়ে বিবাগী হয়ে যাওয়া বড় ছেলে প্রাণবল্লভ। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দের বান ডাকল বাড়ি জুড়ে। দিনকতক সুখের জোয়ারে ভাসার পর সবার খেয়াল হলো কোথাও যেন কিছু একটা ঠিকঠাক নেই। বছর 3 আগে বউ হারানোর দুঃখে যেই কোমলমতি ছেলেটা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তার খোলস ধরেই যেন ফিরে এসেছে সম্পূর্ণ অচেনা অন্য একজন। গম্ভীর মুখ, পাথরের মতো শক্ত চোয়াল আর লালচে চোখ। ছেলেটার সামনে এলেই যেন কেঁপে উঠছিল সবার বুক। বাড়ির বাচ্চাগুলো পারতপক্ষে সামনে আসতো না ওর। বাড়ির ঝি চাকরেরাও প্রাণবল্লভের খিদমত খাটতে না হলে যেন বেঁচে যেত।
এমনকি সেহেন দুর্দণ্ড প্রতাপ রাজবল্লভও যেন স্বস্তি পেতেন না ছেলের উপস্থিতিতে। এমনকি কদিন আবেগের আতিশয্যে ভাসলেও পরবর্তীকালে জমিদার গিন্নিও এড়িয়ে চলতে শুরু করেছিলেন নিজের পেটের ছেলেকে। কিন্তু এই সবে প্রাণবল্লভের বিশেষ কোনো হেলদোল ছিল না। সে থাকতো নিজের মতো 3 তলার এক টেরে ঘরটায়। ওইখানে নিজের পুজো আচ্ছা নিয়ে কাটিয়ে দিত প্রায় সারাটা দিন। ওই ঘরেই এক কোণে সপাকে কিছু একটা রেঁধে বেড়ে খেয়ে নিত, তাও একবেলা। সময় কাটবার সঙ্গে সঙ্গেই সরকার বাড়ির সবাই একরকম অভ্যস্ত হয়ে পড়ল এই ব্যবস্থায়। শুধু একটি ব্যাপারে তখনও ঘোরতর আপত্তি ছিল সরকার বাড়ির তরফে। অমাবস্যা রাতগুলোতে কোনোভাবেই ওই ঘরে নিজেকে আটকে রাখতে রাজি ছিল না প্রাণবল্লভ। সেই রাতগুলো সে কাটাতো মহলের ধার ঘেঁষে নদীর বাঁকে গড়ে ওঠা শ্মশানে। এই ব্যাপারটায় একেবারেই সায় ছিল না বাবা রাজবল্লভের। তাই বারণ করে বুঝিয়ে ধমকিয়ে যখন কোনো লাভ হলো না, তখন রাজবল্লভ অন্য ব্যবস্থা নিলেন। এক অমাবস্যার তিথিতে সূর্য ডোবার আগেই বাইরে থেকে শিকল তুলে দিলেন প্রাণবল্লভের ঘরের দরজায়। আশ্চর্য কথা, শুধু 2-1 ভেতর থেকে ধাক্কাধাক্কি বা হাঁকডাক ছাড়া আর বিশেষ কিছুই সেদিন করতে দেখা যায়নি প্রাণবল্লভকে। টের পাওয়া যায়নি কোনো রকম কোনো অস্থিরতা বা বিচলনের লেশটুকুও। কিন্তু সেই রাতে সরকার বাড়ির একটি মানুষও চোখের পাতা এক করতে পারেনি। সন্ধে নামতে না নামতেই বাড়ির চৌহদ্দি জুড়ে কেমন একটা অচেনা আঁধার ঘনিয়ে উঠেছিল সেদিন। না, আপাত দৃষ্টিতে কোনো অস্বাভাবিকতা চোখে না পড়লেও সেদিন ওই বাড়ির লাগোয়া বাগান জুড়ে কোনো জোনাকি জ্বলেনি। শোনা যায়নি বাসায় ফেরা পাখালির পৌঁছ সংবাদ বা কামার্ত ঝিঁঝি পোকার ডাক। পাতায় সামান্যতম কাঁপন ধরানোর মতো চিলতে হাওয়াও খেলেনি। বরং বাড়ির সদরের দুপাশের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গুলমোহর গাছগুলোর তলায় তলায় যেন ভিড় করে এসেছিল কারা। তাদের ফিসফাস আওয়াজে যেন উচ্চারিত হয়ে চলেছিল কোনো অমোঘ অভিশাপ। সেই অভিশাপের আঘাতেই কুলদেবতা রাধা মাধবের সামনে সন্ধ্যারতির সময় পঞ্চপ্রদীপ হাতে মন্দিরের মেঝের ওপর সংজ্ঞা হারিয়ে টলে পড়লেন কুলপুরোহিত ভট্টাচ মশাই। পঞ্চপ্রদীপের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল ওর ধুতি, নামাবলী, যার জেরে বাকি জীবনটুকু ওই অর্ধদগ্ধ শরীর নিয়েই কাটাতে হয়েছিল ওকে। এহেন অমঙ্গলসূচক ঘটনার পরেও কিন্তু টনক নড়েনি বাড়ির কর্তা ব্যক্তিদের। তারপর রাত বাড়তেই বাড়ি জুড়ে শুরু হয়েছিল কাদের নিষিদ্ধ পদচারণা। তারই সঙ্গে বুকের রক্ত জমিয়ে দেওয়া তীব্র চিৎকার, বুক ভাঙা কান্না, আর ধারালো হাসি, আর অসহনীয় দুর্গন্ধ যেন মুড়ে ফেলেছিল গোটা বাড়িটাকে। যেন পথ ভোলা নারকীয় পিশাচ আর অপজীবের দল নিজেদের নতুন ঠিকানা খুঁজে নিয়ে নরক গুলজারে মেতেছে এই সরকার বাড়ি ঘিরে। হয়তো কিছু একটা আঁচ করেই সরকার গিন্নি ইষ্ট নাম জপতে জপতে একসময় খুলে দিয়ে এসেছিলেন প্রাণবল্লভের ঘরের দরজা। অদ্ভুত ব্যাপারটা হলো, ঠিক এই মুহূর্তটার অপেক্ষাতেই যেন ছিলেন প্রাণবল্লভ। যেন জেনেই রেখেছিলেন কেউ না কেউ আসছে তার ঘরের দরজা খুলে দিতে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রাণবল্লভ। ব্যাস, যেন এক ঝটকায় একটা বিরাট মুঠোয় কোনো বিধ্বংসী ঝড়কে বন্দি বানিয়ে ফেলল কেউ। সমস্ত অশুভ, অভিশপ্ত, অপার্থিব অস্তিত্ব যেন প্রাণবল্লভকে অনুসরণ করেই বেরিয়ে গেল সরকার বাড়ির ত্রিসীমানা ছাড়িয়ে। এই ঘটনার পর থেকেই প্রাণবল্লভকে শুধু এড়িয়ে চলাই নয়,
রীতিমতো ভয় মিশ্রিত সমীহের চোখে দেখা শুরু করলেন তার রক্ত সম্পর্কিত মানুষজনেরাই। যদিও এইসব নিয়ে প্রাণবল্লভের বিন্দুমাত্র হেলদোল লক্ষ্য করা যায়নি। তিনি আবার নিজেকে ওই 3 তলার একটেরে ঘরটায় গুছিয়ে নিয়েছিলেন। সবাই ভেবেছিলেন বাকি জীবৎকালটুকু এভাবেই কাটিয়ে দেবেন প্রাণবল্লভ। হয়তো তাকে নিয়ে বিশেষ কোনো আশা না রাখলেও আশ্বস্ত হয়েছিলেন খানিক। কিন্তু বাস্তবে তা ঘটেনি, বরং যেটা ঘটেছিল সেটা অপেক্ষাকৃত আরো ভয়ঙ্কর, অনেক বেশি মর্মান্তিক। অমনি এক অমাবস্যা ছিল সেদিন, তবে সেটা ছিল এক ব্যতিক্রমী অমাবস্যার রাত। সকাল থেকেই নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলেন প্রাণবল্লভ। সূর্যাস্তের পরেও যখন ঘর থেকে বেরোলেন না, তখন পূর্ববর্তী সেই অমাবস্যার কথা ভেবে প্রমাদ গণা শুরু করেছিলেন সবাই। তাহলে কি আবার? তবে রাত অবধি কোথাও কোনো অস্বাভাবিকতার লেশমাত্র চোখে পড়েনি কারোর। নিজের অজান্তেই লঘু পায়ে বাড়ির ভেতরে চলে ফিরে বেড়াচ্ছিলেন পরিবারের সদস্যরা। একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তাতেও লাগাম টেনেছিল সবাই। যেটুকু বলেছিল সেটুকুও চাপা স্বরে। ভেবেছিলেন কোনো মতে রাতটা কেটে সকালের আলো ফুটলেই, কিন্তু শেষ রক্ষা হলো না। নিজের 2 ছেলে নিয়ে তখন রাতের আহারে বসেছিলেন রাজবল্লভ। পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী। পরিবেশনের প্রধান দায়িত্বে ছিলেন শ্যামবল্লভের স্ত্রী কল্যাণী। ঘরের পালঙ্কেই শুয়ে শুয়ে নিজের মতন হাত পা নেড়ে খেলা করছিল শ্যামবল্লভের একমাত্র কন্যা সন্তান মঞ্জরী। সেই সময়েই হঠাৎ প্রলয়ঙ্কর এক ঝড়ের মতো ঘরে প্রবেশ করলেন প্রাণবল্লভ। টকটকে জবা ফুলের মতো লাল 2 চোখ, গলায় হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, অবিন্যস্ত চুল দাড়ি, আর হাতে 1.5 হাতি একটা প্রকাণ্ড খাঁড়া। প্রাণবল্লভের ওই মূর্তি দেখে আতঙ্কে জমে পাথর হয়ে গেছিলেন পরিবারের সবাই। টু শব্দটি করতেও ভুলে গেছিলেন রাজবল্লভের মতো জাঁদরেল পুরুষ সিংহ। সেই সময়ে পাকশাল থেকে গরম মুগ ডালের বাটি হাতে ঘরে ঢুকেছিল বাড়ির অন্যতম পুরনো পরিচারিকা মোক্ষদা। প্রাণবল্লভের ওই মূর্তি দেখে আটকে উঠে মোক্ষদার হাত থেকে ডালের বাটি শান বাঁধানো মেঝের ওপর আছড়ে পড়তেই যেন খানিক সম্বিত ফিরে পেলেন ঘরে উপস্থিত বাকিরা। কোনো মতে মাথা থেকে খসে পড়া ঘোমটা সামলাতে সামলাতে শাশুড়ির পেছনে আত্মগোপনের চেষ্টা করলেন কল্যাণী। হতবিহ্বল অবস্থা থেকে নিজেকে টেনে তুলে উঠে দাঁড়ালেন শ্যামবল্লভ। কি ব্যাপার বড় খোকা, এই অসময়ে এখানে? বসে বসেই নিজের মেরুদণ্ড সোজা করে গম্ভীর স্বরে প্রাণবল্লভের উদ্দেশ্যে বলে উঠলেন রাজবল্লভ। কিন্তু তার কণ্ঠের সেই চিরপরিচিত প্রত্যয় যেন অনুপস্থিত। জমিদার গিন্নি ততক্ষণে এসে দাঁড়িয়েছেন ছোট ছেলে কৃষ্ণবল্লভের পেছনে, নিজের প্রায় নাবালক সন্তানকে সাহস জোগাতে। হাজার হোক দোর্দণ্ড প্রতাপ স্বামীর যোগ্য সহধর্মিনী তিনি, তাঁর স্নায়ু কি এত দুর্বল হলে চলে? তোর কি খিদে পেয়েছে বোমা? বড় খোকার জন্য একটা থালা বাড়ো। গলার আওয়াজ যতটা সম্ভব অবিচল রেখে বলে উঠলেন তিনি। মোক্ষদার আর্তনাদ আর বাটি পড়ে যাওয়ার শব্দে ততক্ষণে ঘরের দরজায় এসে ভিড় জমিয়েছে আরও গুটি কয় চাকর বাকর। সবাই দম বন্ধ করে অপেক্ষা করছে আসন্ন সর্বনাশের। এই সময়ে কোনো অজ্ঞাত কারণে চিৎকার করে কেঁদে উঠল মঞ্জরী। হয়তো তার নিষ্পাপ শিশু মন আঁচ পেয়েছিল আসন্ন বিপদের। আর হয়তো সেই কান্নার আওয়াজেই সচকিত হয়ে নিজের সমস্ত দ্বিধা ও জড়তা ঝেড়ে ফেলে একটা গম্ভীর শ্বাস নিয়ে নিজের পিতৃদেবের দিকে খাঁড়া বাগিয়ে এগিয়ে গেলেন প্রাণবল্লভ। ওই সিঁদুর মাখা খাঁড়ার প্রথম কোপখানা রাজবল্লভের গর্দানকেই উপহার দিয়েছিলেন প্রাণবল্লভ।
শ্বেতপাথরের সেই টেবিলের ওপর একটু আগে অবধি শোভা পাচ্ছিল রূপোর থালায় জুঁই ফুলের মতো সুগন্ধি ভাত, উৎকৃষ্ট ব্যঞ্জন আর একাধিক সুস্বাদু আমিষ পদ। সেখানে ততক্ষণে লুটিয়ে পড়েছে রাজবল্লভের কর্তিত মুণ্ড। বিস্ময়ের অভিঘাত তখনও স্পষ্ট তার খোলা দুই চোখে। রাজবল্লভের রক্ত ততক্ষণে টেবিল ছাপিয়ে গড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। আদরের বড় খোকার হাতে নিজের স্বামীর মৃত্যু দেখে জমিদার গিন্নি ইতিমধ্যেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েছেন ওই রক্ত ধোয়া মেঝের ওপরেই। রাজবল্লভের মাথা ধর থেকে আলাদা করার পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রাণবল্লভ তখন ফিরে দাঁড়িয়েছেন শ্যামবল্লভের দিকে। এক নিপুণ কোপে শ্যামবল্লভের মাথাও নিজের ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়ল মেঝের ওপর। আর একবার সজোরে চিৎকার করে কেঁদে উঠল মঞ্জরি। আতঙ্কের প্রাথমিক ধাক্কা কাটিয়ে কল্যাণী মঞ্জরিকে কোলে তুলে দৌড়ে পালালেন বাড়ির ভেতর দিকে। দরজায় এসে জমা হওয়া দাসদাসীদের দলও ততক্ষণে ছুটে পালিয়েছে সেখান থেকে। তাদের মধ্যে বেশিরভাগের দৌড় বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে শেষ না হলেও কয়েকজন গিয়ে খবর দিল বড় কর্তার বিশ্বস্ত লেঠেল সর্দার রঘুবীরকে। খবর পেয়েই রঘুবীর নিজের লাঠি বাগিয়ে ছুটে গেল অন্দরমহলে। সেখানে তখন নেমে এসেছে সাক্ষাৎ নরক। নিজের হাতে ছোট ভাই আর মায়ের শিরশ্ছেদ করার পর প্রাণবল্লভ তখন মন দিয়েছেন বাড়িতে উপস্থিত আশ্রিত আর অবশিষ্ট দাসদাসীর প্রতি। বাহির মহলে আরও কিছুক্ষণ হত্যালীলা চলার পরেই নিজের পাহাড় প্রমাণ শরীর নিয়ে প্রাণবল্লভের পথ আটকে দাঁড়াল নরশার্দুল রঘুবীর। রঘুবীরের পিতল বাঁধানো লাঠি আর প্রাণবল্লভের রক্তস্নাত খাঁড়া মুখোমুখি হল এক অসম প্রতিযোগিতায়। হ্যাঁ, অসম, কারণ সেই লড়াই ছিল মানবের বিপক্ষে দানবের। এক লড়াকু লেঠেল সর্দারের সঙ্গে এক রক্তপিপাসু জল্লাদের। তাই স্বাভাবিকভাবেই সেই লড়াইয়ে জেতা হয়নি রঘুবীরের, কিন্তু পুরোপুরি হার হয়েছিল এমনটাও বলা চলে না। প্রাণবল্লভ নামে ওই মৃত্যুদূতের খাঁড়ার আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার পরেও নিজের লাঠি ত্যাগ করেনি রঘুবীর। বিস্মৃত হয়নি জমিদার বাড়ির অন্যের ঋণ। জীবনী শক্তির শেষ বিন্দুটুকু অবধি নিংড়ে পালন করেছিলেন নিজের দায়িত্ব কর্তব্য। পুরোপুরি মাটি নেওয়ার আগে নিজের তেল চুকচুকে ওই লাঠির একখানা পেল্লাই বাড়ি বসিয়ে দিতে পেরেছিলেন প্রাণবল্লভের মাথায়। কিন্তু প্রাণবল্লভের শরীরে সেদিন অসুর ভর করেছিল। আপাদ মস্তক রক্তে ভেসে যেতে যেতেই ভিতর মহল থেকে তিনি খুঁজে বের করে এনেছিলেন কল্যাণীকে। তারপর তাকেও নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে তবেই মৃত্যুকে নিজের কাছে ঘেঁষতে দিয়েছিলেন তিনি। কিন্তু মঞ্জরি না, তাকে সেদিন খুঁজে পাননি প্রাণবল্লভ। নিরীহ নিরক্ষর প্রজারা এরপর বেশ কয়েকদিন অবধি ওই বাড়ির চারপাশ মারায়নি। যদিও দিনের মধ্যে বেশ কয়েকবার তারা স্পষ্ট শুনতে পেয়েছিল বাড়ি থেকে ভেসে আসা মঞ্জরির চিৎকার কান্না, কিন্তু যেহেতু প্রাণবল্লভের মৃত্যু সংবাদ তাদের কাছে ছিল না, তাই আর সাহস করে কেউই পা বাড়ায়নি ওই বাড়ির দিকে। ও হো হো হো, এ কি অশৈলী কাণ্ড গা! না দেখলে তো বিশ্বাসই হতো না। অমন ভরা সংসার এক রাতের মধ্যেই শেষ হয়ে গেল গো। কেন যে মরতে ফিরে এলো ওই পিশাচটা? আহা গো, ওষুধটা ওই দুধের শিশুটাকে নিয়ে কি করছে তা কে জানে। হ্যাঁ গো, বলি ওই খেতে টেতে দিচ্ছে তো? তা দেবে না কেনে, ওটাকেও তো বলি দিবে আসছে অমাবস্যায়, তো তার আগে খাইয়ে পড়িয়ে রাখতে হবে নে। সরকার বাহাদুরের লোকেরা যে এখনো এলো নে। আতঙ্ক আর উৎকণ্ঠায় ভরা এহেন গুজগুজ ফুসফুসের বাইরে বেরিয়ে আর কিছু করে উঠতে পারার মতন বুকের পাটা বা শক্ত মেরুদণ্ড কোনোটিই খুঁজে পাওয়া যায়নি গোটা মহাল জুড়ে। অবশেষে ঘটনার দিন পাঁচেক পর
গোরা পুলিশ এসে পৌঁছেছিল বাড়িতে। উদ্ধার করেছিল স্ত্রী প্রাণবল্লভ, শ্যামবল্লভ, কৃষ্ণবল্লভ, কল্যাণী, রঘুবীর ও প্রাণবল্লভ সমেত সব মিলিয়ে প্রায় গোটা 16 মৃতদেহ। হ্যাঁ, মঞ্জরির মৃতদেহ খুঁজে পেয়েছিল গোরা পুলিশ। তার ছোট্ট নিথর শরীরখানা খুঁজে পাওয়া গেছিল অন্দরমহলেরই কোনো একটি ঘরে, এক আলিশান পালঙ্কের নিচে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। সম্ভবত প্রাণবল্লভের নজর থেকে মঞ্জরিকে বাঁচাতেই তার মা তাকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন ওখানে। অর্থাৎ খিদে আর তেষ্টাই প্রাণ কেড়ে নিয়েছিল ছোট্ট মঞ্জরির। কিন্তু এর পরেও থেকে গেল আর একটি প্রশ্ন। মঞ্জরির পচে ওঠা গলিত মৃতদেহ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল অন্তত দিন 3 আগেই প্রাণ পাখি ডানা মেলে উড়ে গিয়েছিল ওই ছোট্ট খাঁচা থেকে। অথচ তার আগের রাতেও শুনতে পাওয়া গেছিল তার কান্না। এই কিভাবে সম্ভব? সেই শুরু। তারপর থেকে আজও কখনো কখনো ঠিক ওভাবেই শুনতে পাওয়া যায় মঞ্জরির কান্না। আর তারপরেই এই 3টে গাঁয়ের কেউ না কেউ প্রাণ হারায় অপঘাতে। কখনো সাপের কামড়ে, তো কখনো বজ্রপাতের ছোবলে, কখনো কোনো বাচ্চাকে টেনে নিয়ে যায় শেয়াল বা ভাম, আবার কখনো হারান মাঝির মেয়ের মতো অদ্ভুতভাবেই এই অভিশাপের শিকার হয় কেউ কেউ। আরও একবার স্বস্তির নিঃশ্বাস লুকালো 3 গাঁয়ের মানুষ। আবারও রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারার আশ্বাস খুঁজে পেল নিজের মধ্যে। এবারেও নিজের আর নিজ পরিবারের জীবনহানির দুশ্চিন্তা ঘাট থেকে ঝেড়ে ফেলে ফিরে যেতে পারল নিত্য নৈমিত্তিক জীবনযাত্রায়। সরকার বাড়ির কান্না তার শিকার খুঁজে নিয়েছে। এবারের মতো রেহাই দিয়ে গেছে ওই 3টে গ্রামের বাকি মানুষগুলোকে। ঘটনাচক্রে ডুমুরগাছির বলাই হালদার সেদিন ভোর ভোর যখন স্টেশনে ট্রেন ধরতে ছুটেছিল, তখনই চোখে পড়েছিল পটার শরীরটা বেলপুকুরের সবজে জলে ভাসতে। ছেলেটা এমনিতে ভালোই লম্বা, তার ওপর জল খেয়ে ফুলে ফেপে বেঢপ আকার নিয়েছে। সম্ভবত 1 পেট মদ গিলে জলে নেমেছিল, কারণ পরনে একখানা ছোট আন্ডার প্যান্ট ছাড়া আর তো কিছুই ছিল না। বেহেড মাতাল অবস্থায় পুকুরে স্নান করতে নেমে পায়ে জল ঝাঁঝি আর আগাছা জড়িয়েই ডুবে মরেছে হতভাগা। তখনই বলাই হালদারের মনে পড়েছিল, এবার তাহলে পটার উপর দিয়েই গেল। হ্যাঁ, ও বেটা তো ওই নেশার থেকে রেগুলার কাস্টমার। ওখানে যখন দেখা যায়নি তখনই তো আঁচ করা উচিত ছিল। যদিও পটার এই অনুপস্থিতি নিয়ে ডুমুরগাছির মানুষ তেমন মাথা ঘামায়নি। আরে বউ কি তোর একারই মরেছে নাকি? তা মরেছে, বেশ হয়েছে, তুই না হয় আর একটা বিয়ে করতি, মানা তো কেউ করেনি। তা না, দিন রাত নেশা ভাঙ করে স্টেশনের ধারে খারাপ পাড়ায় গিয়ে পড়ে থাকা। শুধু কি তাই, ওই অভয় খুড়ার বিধবা মেয়েটা তো শোনা যায় ওই অনামুখর সঙ্গে জড়িয়ে নাকি গলায় দড়ি দিয়েছিল। না, কেউ তেমন কাঁদল না, বিষাদে অভিভূত হয়ে পাথর বনল না, বরং সদর থানায় খবর পাঠিয়ে চটপট ঝঞ্ঝাট মিটিয়ে ফেলল সবাই। শুধু নাড়ুই, হ্যাঁ, এই ছেলেটা সত্যিই বড্ড আঘাত পেয়েছে। সেই স্কুলে পড়ার সময় থেকেই হলায় গলায় বন্ধুত্ব দুজনের। নেশা ভাঙেরও সঙ্গী ছিল দুজন। প্রায়শই নাড়ুর বাড়ি রাতের খাবার খেয়ে ফিরতে দেখা যেত পটাকে। কখন ঘটলো কেসটা কিছু জানিস? উৎসাহী কেউ কেউ জানতে চেয়েছিল নাড়ুর কাছে। ওই তো সেদিন বিদুর ঠেক থেকে ফেরার পথেই বলল ও নাকি বেলপুকুর ঘুরে বাড়ি ফিরবে। কে নাকি ওর সাথে ওখানে। উফ, এই আলুর দোষেই গেল ছেলেটা। বলতে গেলে বেঘরে প্রাণটা গেল। এখন থাক না ওসব, সদ্য ছেলেটা। উথলে ওঠা কান্নার স্রোতে নিজের কথা হারিয়ে ফেলেছিল নাড়ু। সেদিন আর কাজে গেল না। ঘরে ফিরে কিছু না খেয়েই চুপচাপ শুয়ে রইল প্রায় সন্ধে অবধি। প্রতিদিন সন্ধেবেলায় ঘরে সন্ধেবাতি জেলে
নাড়ুর বউ প্রতিমা যায় তাদের পাশের বাড়ি সিরিয়াল দেখতে। নাড়ুদের বাড়ির টিভিখানা কয়েক মাস হলো বিগড়ে পড়ে আছে, পুরোপুরি সারিয়ে তুলতে অনেক টাকার ধাক্কা, যার সঙ্গে আরও কিছু জুড়লে একটা নতুন টিভি হয়ে যেতে পারে। কিন্তু নাড়ুর এখন পকেট টাইট, শুধু পকেটই নয়, আলমারি, তোরঙ্গ, ব্যাংক অ্যাকাউন্ট সবই টাইট। তাই পরের বাড়ি টিভি দেখতে যেতে হয় বলে প্রতিদিনই প্রতিমার থেকে অন্তত 2-4খানা চোখা চোখা বাক্যবান বরাদ্দ থাকে নাড়ুর বরাতে। কিন্তু আজকের দিনটা অন্যরকম। যদিও প্রতিমা যে পটাকে বিশেষ নেক নজরে দেখে এমনটা একেবারেই নয়। নেহাত স্বামীর বন্ধু, তার ওপর পাওনাদার, তাই নেহাত দায়ে পড়েই ঠোঁটে একখানা 5 হাসি ঝুলিয়ে সহ্য করে চলতো এতদিন। তাছাড়া প্রতিমা নজর করে দেখেছে পটার দৃষ্টিটাও তেমন সুবিধের নয়, কেমন যেন লোভী লোভী। অন্যদিন মেয়েকে পড়তে বসিয়ে তারপরেই সিরিয়াল দেখতে যায় প্রতিমা। আজ নাড়ুর অমন মুহ্যমান দশা দেখে মেয়েকেও ট্যাঁকে করে নিয়ে গেল। নাড়ু পড়ে রইল বিছানায়, ঠিক যেমনটা পড়েছিল দুপুর থেকেই। ওভাবে একলা ঘরে পড়ে থাকতে থাকতেই হয়তো চোখটা খানিক লেগে এসেছিল নাড়ুর। এর মধ্যেই কারেন্ট গেল। যা, এইটা আজই হতে হলো। এমনিতেই গায়ের পরিবেশ আজ একটু কেমন কেমন, এমনটাই থাকবে আগামী কদিন। 4 বছর পর একটা অপঘাতে মৃত্যু। 4 দেওয়ালের মধ্যে থেকেও শরীর কাঁপানো একটা শিরশিরানি যেন জেঁকে বসল নাড়ুর শরীর জুড়ে। খোলা জানলা দিয়ে উড়ে আসা মশার ঝাঁকের মতোই অচেনা অনুভূতিরা হুল ফুটিয়ে গেল তার অবসন্ন শরীরে। একবার পাশ ফিরে শুয়ে দুবার হাত পা ঝেড়ে মশা তাড়ালো নাড়ু, তবুও উঠে জানলাটা বন্ধ করল না। আলস্য, নাকি খোলা জানলার বাইরে শেষ বিকেলের আবছা আধারে অস্বাভাবিক কোনো কিছু দেখে ফেলার আতঙ্ক? হ্যারিকেনটা ধরালে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যেত। শরীর জোড়া অবসাদ ঠেলে সেটুকু করে ওঠা হয়ে উঠল না। তবে আসার কথা প্রতিমার আজ সিরিয়াল দেখার দফা রফা, তাই ফিরে আসতে পারে তাড়াতাড়ি। তবে গল্পে মজে গেলে আবার আজ তো আবার টাটকা একটা তাজা খোরাক জুটেছে আড্ডার। ধুস, এত কিছু ভাবা আর পোষাচ্ছে না নাড়ুর। কিন্তু বন্ধ চোখের পাতায় বারবার পটার ওই ফ্যাট ফ্যাটে সাদা ফুলে ঢোল হয়ে ওঠা লাশটাই ভেসে উঠছে বারবার। মাথাটাও ভার হয়ে আছে বড্ড। একটু চা পেলে হতো। চটকা ভাঙল দরজা খোলার শব্দে। যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকেই টেনে দিয়ে গেছিল নাড়ুর বউ। শাড়ির খসখস আর চুড়ির ঠুনঠুন শুনেই নাড়ু বুঝতে পারল প্রতিমাই ফিরে এসেছে আবার। কিন্তু কেন? কিছু নিয়ে যেতে ভুলে গেছে নাকি? জিজ্ঞাসা করা যাবে না। 1 কাপ চা পাওয়া যাবে কিনা সেটা জানতে চাও এখন বিপদের। মল্লিক বাড়ির মেজ বউয়ের সাধের জন্য বানানো পায়েসে তার হাত কাটা ব্লাউজ পরা, চুলে তামাটে রং করা বড়জা যে বিষ মিশিয়েছিল, সেটা শেষ অবধি বাড়ির কাজের মেয়ে দোলন ধরতে পারল কিনা, বা ক্যাটকেটে গোলাপি লিপস্টিক মাখা অনামিকা তার হুইল চেয়ারে বসে দজ্জালি করে বেড়ানো শাশুড়িকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার পরিকল্পনা পরিবারের মুখচোরা ছোট ছেলের বউকে এড়িয়ে সফল করতে পারল কিনা, সেসবের উত্তর না মেলায় প্রতিমার মেজাজ আজ এমনিতেই তিরিক্ষি হয়ে আছে। ওই দেখো, দরজাটা আধ খোলাই রেখে দিল মেয়েটা। মশা আরও বাড়বে এবার। যাকে, নাড়ুর এখন এইসব তুচ্ছ বিষয়ে কথা বলার মতো মন নেই। প্রতিমা রান্নাঘরেই ঢুকেছে দেখা যাচ্ছে। চা বানাতে ঢুকলো বোধ হয়। কিন্তু মেয়েটাকে কোথায় রেখে এলো? পাশের বাড়ি? থাক তাহলে ওখানেই। এখন বাড়ি এসেই বা কী করবে? এই লোডশেডিংয়ের মধ্যে পড়াশুনো তো আর হবে না। বরং একটা সন্ধেবেলা পড়ানোর নামে মা মেয়ের ওই কীর্তন সইতে হবে না ভেবেই মাথাটা খানিক হালকা বোধ করল নাড়ু। জোর করে নিজেকে বিছানা থেকে টেনে তুলল নাড়ু। দরজা জানলা লাগাতে হবে, হারিকেনটাও জ্বালতে হবে। ততক্ষণে প্রতিমার চা বানানো হয়ে যাবে।
জানালার কপাট লাগানোর পর দরজা বন্ধ করতে গিয়ে সামনের বারান্দায় চোখ পড়তেই চমকে উঠল নাড়ু। ওর পা দুটো যেন পেরেক দিয়ে মেঝের ওপর গেঁথে দিল কেউ। লোডশেডিং থাকলেও আজ আকাশ বেশ পরিষ্কার। পূর্ণিমা হলেও সন্ধ্যের আকাশে ঝুলে থাকা চাঁদের ফিকে আলোয় দিব্যি ঠাউর করা যাচ্ছে সব কিছু। আর সেই আলোতেই সামনের উঠোন থেকে বারান্দায় উঠে আসা দুটি ভেজা পায়ের ছাপ স্পষ্ট দেখল নাড়ু। বৃষ্টি বাদলার নামগন্ধ অবধি নেই কোথাও। এই অবস্থায় ওই ভেজা পায়ের ছাপ অবাক করার মতো হলেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার মতো কোনো বিষয় নয়। কিন্তু নাড়ুকে স্থবির করে দিল ওই পায়ের ছাপের আকৃতি। প্রতিমা ছোটখাটো মানুষ, এমন বড় পায়ের ছাপ শুধু তার কেন, নাড়ুর নিজের হবারও কোনো সম্ভাবনা নেই। এটা বেশ লম্বা কোনো মানুষের পায়ের ছাপ, অনেকটা পটার মতো লম্বা। ভাবতেই একটা অদৃশ্য চাবুকের আঘাতে যেন শিউরে উঠল নাড়ু। চটপট হাতে দরজা বন্ধ করেই বসলো হারিকেন ধরাতে। যতটা জলদি হারিকেনটা জ্বালাতে চেয়েছিল নাড়ু, কাঁপতে থাকা হাতে ততটা মসৃণভাবে ব্যাপারটা ঘটল না। তবুও যতটা দ্রুত সম্ভব হারিকেনটা ধরিয়ে ফেলল নাড়ু। ঘরের ভেতরে ঘনিয়ে ওঠা থমথমে অন্ধকারে হলুদ আলোর পোঁচ পড়ল খানিক। ইস, অনেকদিন চিমনিটা মোছা হয়নি। গায়ে জমে থাকা কালির আস্তরণটুকু না থাকলে আরও একটু উজ্জ্বল হতো আলোটা। বুকের ধড়ফড়ানি আরও খানিকটা কমত। তবে চিন্তা নেই, প্রতিমা পাশে এসে বসলেই, হ্যাঁ আকারে বহরে ছোটোখাটো হলেও প্রতিমা কিন্তু যাকে বলে বেশ জাঁদরেল মেয়ে মানুষ। নাড়ু তো রীতিমতো সমঝেই চলে তার এই 3 বছরের পুরনো বউটিকে। যাই বলিস বউ, একদিকে কিন্তু সাপে বড়ই হলো। ওই পটা ছোড়া স্বভাব চরিত্র তো আর কারো জানতে বাকি নেই। তোদের ঘরে ওর অমন আসা যাওয়া 5 জনে মোটেও ভালো চোখে দেখতো না। তা কি আর জানি না জেঠি, সে তো ওর দুটো চোখ দেখলেই বোঝা যেত। হুলো বেড়ালের মতন ছোকছোখানি ওখানে। নেহাত স্বামীর বন্ধু। আর তোমার কাছে লুকোবোটাই বা কি? তোমাদের ছেলে তো অনেকগুলো টাকা ধার করেছিল আমাদের বিয়ের সময়। সে টাকা এতদিনে শোধও হয়ে যেত, কিন্তু আবার মুন্নিটা এসে গেল পেটে, আবার এক গাদা খরচ। জানি রে জানি। জুত করে গালে একটা পান ঠেসে বলে উঠলেন হালদার গিন্নি। যেহেতু আজ কারেন্ট নেই, তাই প্রতি সন্ধ্যের নিয়মিত বিনোদনের পথ আজ বন্ধ। কিন্তু তাই বলে সে নিয়ে বেশিক্ষণ হাহুতাশ করে কাটানোর মানুষ হালদার গিন্নি নন। তাই চা আর পান সহযোগে টক ঝাল গল্প গাছায় সন্ধেটা পার করার বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে দেরি হয়নি বিশেষ। তার ওপর আজকে তো টাটকা তাজা একটা বিষয় রয়েছে আলোচনায়। ওই তো কত বছর তোর ছোট বোনটা নিজের বিয়ের আগে কদিন থাকতে ছিল তোর কাছে। তখন এক রাতের দিকে এক গলা মদ গিলে এসে কি হুজ্জুটিটাই না করেছিল ওই ডেগরাটা। সে আর বলো না জেঠি, ছোট বোনটার সময় অমন অপমান, বিশ্বাস করো সেদিনটাই মনে হচ্ছিল গলায় দড়ি দিই। নেহাত ওই দুধের শিশুটার মুখের দিকে তাকিয়ে। বলতে বলতেই একবার হারিকেনের আলোয় হালদার গিন্নির নাতির সঙ্গে খেলতে থাকা নিজের মেয়ের দিকে তাকিয়ে চোখে আঁচল চাপা দিল প্রতিমা। তাই তো বলছি, যা হয়েছে ভালোই হয়েছে। এজন্যই বলে ডম্মের কল বাতাসে নড়ে। তা বলছি, ছেলেটা তো ঘরে একাই রয়েছে, মনটাও নিশ্চয়ই খারাপ। হাজার হোক ওর বন্ধু ছিল, তা চাটা কিছু দিয়েছিস? না, শুয়েছিল তো আমার আসার সময়, তাই আর দাঁড়াও দেখি উঠেছে কি না। প্রতিমার আজ এত দেরি হচ্ছে কেন? কি এত খুটখাট করছে রান্নাঘরে?
2 কাপ লিকার চা বানাতে কতক্ষণই বা লাগে? বউয়ের উদ্দেশ্যে একবার হাঁক পারতে গিয়েও থমকে গেল নাড়ু। মোবাইলটা বাজছে। মদন বা কেষ্টা হবে হয়তো, ঠেকে যাওয়ার জন্য ফোন করছে। না, আজ আর নাড়ু। কিন্তু ফোনটা হাতে নিতেই তালগোল পাকিয়ে গেল নাড়ুর মাথা। ফোনের স্ক্রিনে জলজল করছে হোম মিনিস্টার শব্দটা, প্রতিমা। তাহলে রান্নাঘরে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস যেন ছিটকে এলো রান্নাঘরের ভেতর থেকে। আর একটা, তারপর আরো একটা। হয়তো এই আওয়াজটুকুরই প্রয়োজন ছিল নাড়ুর জট পাকানো মাথাখানা সাফ করার জন্যে। হ্যাঁ, কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা নয়, ভয় কিংবা আতঙ্কও নয়। বেবাক ফাঁকা একখানা মাথা নিয়ে একটা কলের পুতুলের মতো পায়ে পায়ে এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়। রান্নাঘরের চৌকাঠের বাইরেই মেঝের ওপর একটা ভেজা পায়ের ছাপের ওপর পা পড়তেই বুকের সমস্ত রক্ত যেন জমে গেল নাড়ুর। তাহলে শুধু বারান্দায় নয়, ঘরের মধ্যেও, ওই রান্নাঘরের ভেতরেই কি? কিন্তু কে? যদি প্রতিমা ওখানে না থেকে থাকে তবে কে? লম্বা লম্বা দীর্ঘশ্বাসের শব্দে রান্নাঘরের মধ্যে থেকে কোনো অমোঘ অভিশাপ জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। বন্ধ ঘরের ভেতরেও আচমকা ধেয়ে আসা শৈত্য প্রবাহে ঠকঠকিয়ে কেঁপে উঠল গোটা শরীর। ঘরটা যেন আচমকাই কেমন ঠান্ডা মেরে গেছে। হ্যাঁ, তাই তো। অনেকটা যেন ওই বেলপুকুরের জলের মতো ঠান্ডা, কনকনে একটা হাড় কাঁপানো ঠান্ডা যেন গুঁড়ি মেরে এগিয়ে আসছে ওই রান্নাঘর থেকে। প্রতিমা! গলা ছেড়ে নিজের 3 বছরের পুরনো বউয়ের নাম ধরে ডাকতে চাইল নাড়ু, কিন্তু আতঙ্কে আর আশঙ্কায় শুকিয়ে আসা খসখসে গলা বেয়ে কোনো আওয়াজই বের হয়ে এলো না। তাড়াতে চাইলেও যেন ছিনে জোঁকের মতো মাথা থেকে রক্ত চুষে খাচ্ছে অশুভ চিন্তাটা। না চাইতেও একটা অপ্রতিরোধ্য আকর্ষণ যেন নাড়ুর ঘাড় কামড়ে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো অবশ্যম্ভাবী সর্বনাশের দিকে। পালাতে হবে, এখনই পালাতে হবে এই ঘর ছেড়ে, সম্ভব হলে এই গ্রাম ছেড়েও। কিন্তু পা দুটো যেন নাড়াতে পারছে না নাড়ু, যেন বেলপুকুরের ঝাঁঝিগুলো শক্ত করে মেঝের সঙ্গে আটকে রেখেছে ওর পা দুটো। মাথার মধ্যে থই থই করছে ওই বেলপুকুরের সবজেটে জল। কানের ভেতরে খলবলিয়ে উঠছে কারোর খাবি খাওয়ার আওয়াজ। কতক্ষণ সময় পেরোলো? কয়েক সেকেন্ড নাকি কয়েক ঘন্টা? কতক্ষণ ধরে নাড়ুকে ঘিরে রেখেছে ওই আগ্রাসী পুকুর? ওই তো ধীরে ধীরে চোখের দৃষ্টি সাফ হচ্ছে নাড়ুর। চোখে আসছে বন্ধ জানলার চিলতে ফাঁক চুঁইয়ে আসা সন্ধ্যের আলো। কানে আসছে পিনপিনে মশার ডাক। সদ্য সম্বিত ফেরা নাড়ুর চোখে ধরা দিল রান্নাঘরের কোণে থেবড়ে বসে থাকা, ফুলে ফেঁপে ওঠা একটা বেঢপ শরীর। কানে এলো সেই শরীর থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস
আর সেই দীর্ঘশ্বাসের শরীর বেয়ে সাঁতরে আসা একটা অতি পরিচিত গলা। কাজটা ভালো করলি ভাই। লা 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 লা। আচ্ছা, এবার যদি তুই পটকে যাস তখন? খোশ মেজাজে গুনগুন করে গাইতে থাকা হিন্দি সিনেমার গানের কলি হঠাৎই থামিয়ে বলে উঠেছিল পটা। চমকে উঠে ফ্যাকাশে চাঁদের আলোয় পটার মুখের গ্যালগ্যালে হাসিখানা দেখেই মেজাজ তিরিক্ষি হয়ে গেছিল নাড়ুর। এসব আলফাল বকছিস না? আমি কেন খামাখা মরতে যাব? তোর শখ হয় তুই মর না গিয়ে। যেন ভারী একখানা মজার কথা শুনেছে পটা। বোঝাই যাচ্ছে নাড়ুর কথার ঝাঁজ ওকে একেবারেই স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, আমি বললে তো তোর সুবিধে হয়, আমার টাকাগুলো আর তোকে সুদ দেখায় না। তা বেশ, তা নয় হলো, কিন্তু তুই টাকা দিয়ে কি করবি? প্রতিমাকে গয়না করিয়ে দিবি? পটার আঠালো গলায় উচ্চারিত প্রতিমার নামটা শুনে নাড়ুর ভালো লাগলো না একেবারেই। কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে লাগলো। অবশ্য কথা বলার মুখটাই বা আছে কোথায়? কতদিন তো হয়ে গেল, এখনো অবধি টাকাগুলো ফেরত দেওয়া হয়ে উঠল না নাড়ুকে। নেহাত বন্ধু বলে সুদ গুনতে হচ্ছে না, নইলে তো এতদিনে পথে বসতে হতো নাড়ুকে। কিরে শালা, জবাব দিলি না তো? বউকে গয়না গড়িয়ে দিবি তো? আরে সে তো আমিও গড়িয়ে দিতে পারি। আরে আমিও তো দেখেছি প্রতিমার গলায় ওই একখানা টিকটিকি লেজের মতো চেন। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। যদিও এমনতর কথা আজ পটা প্রথমবার বলছে না, কিন্তু আজ যেন শালীনতার শেষ সীমাটুকুও অতিক্রম করবে বলে বসে আছে ও। আমার বউয়ের গলা খালি হোক ভরা হোক আমি বুঝবো। তোকে কে পদ্মানি মারতে বলেছে? হ্যাঁ, খানিক ধমকের সুরেই বলে উঠল নাড়ু, যদিও গলায় যেন তেমন জোর ফুটল না। আরে চড়ছিস কেন ভাই? আর এক প্রস্থ গ্যালগ্যালে হাসি গলায় মিশিয়ে বলল পটা। আরে ভাব না, ভাবতে তো দোষ নেই। যদি এবারে তুই কোনোভাবে টসকে যাস তবে। এবার আর কোনো উত্তর করল না নাড়ু। এসব মাতালের সঙ্গে কথা বলাই বেকার। কেন যে আজ মরতে পটার সঙ্গে জুটল নাড়ু, এর চেয়ে চুপচাপ সরে পড়লেই ভালো হতো। আজ এই মালটার চক্করে না পড়লেই ভালো হতো। ওদিকে প্রতিমা ভাত নিয়ে বসে থাকবে। কপালে যে কোন শনি নাচছে আজ। নাড়ুকে চমকে দিয়ে একটা পাকুর গাছের মাথা থেকে মরা মরা চাঁদের আলোয় উড়াল দিল কোনো রাতচরা পাখি। কাঠের পাশের অন্ধকারের সরসর শব্দে আরও অন্ধকারের ভেতরে গা ঢাকা দিল কোনো সরীসৃপ। মনটা আজ কু গাইছে বড্ড। আরে আরে চাপ খেয়ে গেলি নাকি ভাই? বালাই ষাট, মরবি কেন? তুই কেন মরবি? তবে তেমন কিছু যদি ঘুরতে যায় তুই কোনো চাপ নিবি না কিন্তু। তোর বউ, তোর বাচ্চা সবার যায় আমার। তুই তুই নিশ্চিন্তে মরতে পারিস। না, আর সহ্য হচ্ছে না। আচমকা ঘুরে দাঁড়িয়ে শটান পটার চোখে চোখ রাখল নাড়ু। আরে কি হলো? ওরম ড্যাব ড্যাব করে দেখছিস? বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ, আচ্ছা চল প্রতিমা দিব্যি করে বলছি। পটা ঝাঁপিয়ে পড়ে পটার পরনের গেঞ্জির কলার খামচে ধরল নাড়ু। মাথায় আগুন জ্বলছে ওর। সম্ভব হলে আজ এখন এখানেই খুন করে ফেলতে পারে পটাকে, কিন্তু নিজের হাতে মানুষের প্রাণ নেওয়া বিষয়টা আবার অত সহজ নয়।
সে যারা পারে তারা পারে, সে ক্ষমতা নাড়ুর নেই। ওহ, বড্ড মাথা গরম করে ফেলেছিস দেখছি। ভালো ভালো, পুরুষ মানুষের একটু রাগ না থাকলে মানায়, কিন্তু সব পুরুষ মানুষের আবার রাগ মানায় না, বুঝলি তো? এই চল চল, কয়েকটা ডুব দিয়ে মাথাটা ঠান্ডা করে নে। চ। ততক্ষণে ওরা দুজনেই বেলপুকুরের পাড়ে এসে পড়েছিল। নাড়ু পালাচ্ছে। কাঁচা রাস্তা, পোড়ো জমি মাড়িয়ে, ঝোপ জঙ্গল, খানাখন্দ পেরিয়ে পালাচ্ছে নাড়ু। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা বোমার মতো ফেটে পড়ার আগে, নড়বড়ে হাঁটুজোড়া শেষ শক্তিটুকু হারিয়ে ফেলার আগেই নাড়ুকে পালাতে হবে। নিজের ঘর, নিজের চেনা চৌহদ্দি, নিজের পরিচিত গ্রাম সব কিছু ছাড়িয়ে এই বিভীষিকার রাতকে পেছনে ফেলে। কিন্তু এ কি আবার? তার তো এতক্ষণে বড় রাস্তায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সে বেলপুকুরের ধারে এসে পৌঁছলো কিভাবে? হ্যাঁ, এবারে সরকার বাড়ির কান্নার খবর শোনা মাত্রই নাড়ু মনে মনে চেয়েছিল, ওই অপার্থিব শিকারীর কাছে প্রাণপণ প্রার্থনা জানিয়েছিল পটার মৃত্যু। হোক না ছোটবেলার বন্ধু, হোক না এক ক্লাসের ইয়ার, কটা টাকার জন্য উঠতে বসতে যে কথা শোনাতে ছাড়ে না, সুযোগ পেলেই অপমান করার আগে বিন্দুমাত্র ভাবে না সে আবার কিসের বন্ধু। এখনো সেই দিনটার কথা বলতে পারে না নাড়ু, যেদিন নিজের ছোট শালীর সামনে চরম অপমানিত হতে হয়েছিল ওকে। ভুলতে পারে না সেই রাতে প্রতিমার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। তাই বলে সে তো পটাকে আর নিজের হাতে মারেনি। সেই রাতে যখন ঠেক থেকে ফেরার পথে বেলপুকুরে চান করার প্রস্তাব দিল পটা, তখন তো নাড়ুর মাথায় তেমন কোনো ভাবনা খেলেনি। কিন্তু যখন পায়ে আগাছা আর ঝাঁঝি জড়িয়ে যাওয়ায় জলে হাবুডুবু খাচ্ছিল পটা, বারে বারে হাত বাড়িয়ে দিচ্ছিল নাড়ুর দিকে, তখন পটার ওই গায়ে জ্বালা ধরানো কথা, প্রতিমার দিকে ছুঁড়ে দেওয়া জুলজুলে দৃষ্টি, সব কিছু যেন একটা অদৃশ্য পাঁচিল হয়ে এসে দাঁড়িয়ে পড়েছিল নাড়ুর সামনে। হ্যাঁ, নিজের হাতে মানুষের প্রাণ নেওয়ার বিষয়টা আবার অত সহজ নয়। সে যারা পারে তারা পারে, সে ক্ষমতা নাড়ুর নেই। তাই বাড়িয়ে দিয়েও নিজের হাতখানা টেনে নিয়েছিল নাড়ু। পটা তো মরতই, ওর তো মরে যাওয়ারই ছিল। নাড়ু তো শুধু, হ্যাঁ, চোখের সামনে পটা ডুবে যাওয়ার পরে, বেলপুকুরের জল আবার স্থির হয়ে যাওয়ার পর পুকুর পাড়ে ছেড়ে রাখা পটার জামা প্যান্টগুলো সরিয়ে ফেলেছিল চুপি সারে। ভয় ছিল কেউ ওগুলো দেখে ফেললে হয়তো সঙ্গে সঙ্গেই ঝাঁপ মারবে পুকুরের জলে, আর তখনও যদি পটা পুরোপুরি না মরে গিয়ে থাকে। তাই আর ঝুঁকি নিতে প্রাণে সায় দেয়নি নাড়ুর। ওই আবারও সেই বেলপুকুরের ধারে এসেই পৌঁছলো নাড়ু। কিন্তু কেন? তখন ভেবেছিল ভয়ের চোটে এলো পাথাড়ি দৌড়তে দৌড়তে বোধহয় দিক ভুল হয়েছিল, কিন্তু তা বলে আবার কেন, কিভাবে বারে বারে বেলপুকুরেই ফিরে আসতে হচ্ছে নাড়ুকে? যাই হোক, আবার পালাতে হবে, কিন্তু আর তো পারছে না নাড়ু, আর সায় দিচ্ছে না শরীর। একটা খটখটে কুয়োর মতো শুকিয়ে এসেছে গলা, বুক, হৃৎপিণ্ডটা যেন ছিটকে উঠে আসতে চাইছে মুখের ভেতর। পা দুটো আর তার শরীরের ওজন ধরে রাখতে পারছে না। কাজটা ভালো করলি ভাই। ওই ও এসে গেছে, নাড়ুর ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেখান থেকেই তো ভেসে এলো কথাটা।
না, নাড়ু ফিরবে না ওদিকে, একবারের জন্যেও ঘাড় ঘুরিয়ে দেখবে না, কারণ তাহলেই সব শেষ। তার চেয়ে বরং ঝাঁপিয়ে পড়া যাক বেলপুকুরের জলে, তারপর কোনো মতে সাঁতরে ওপারে পৌঁছতে পারলেই, হ্যাঁ তাই ভালো। ফ্যাকাশে চাঁদের আলোর সরপড়া বেলপুকুরের সবজে জলের দিকে পায়ে পায়ে এগিয়ে গেল নাড়ু। মাত্র একদিনের মাথাতেই বেলপুকুরের বুকে আরও একটা নিথর শরীর ভাসতে দেখে একেবারে তাজ্জব বনে গেল ওই 3 গাঁয়ের মানুষ। তার সঙ্গে বুকের উপর চেপে বসল আর এক নতুন আতঙ্ক। তাহলে এবার থেকে কি দুজন? গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।